তো আমার যখন ইন্টার পরীক্ষা শেষ হলো তখন আমার খালা বলতেছে যে বাড়িতে গিয়ে আমার মায়ের সাথে দেখা করে আসতে। তো আমার মা হচ্ছে দিনাজপুর থাকে, ওইখানে আমাদের এখন হচ্ছে ধানের সিজন, ধান উঠছে। তো আমরা হচ্ছে 3 বোন, আমার 2 বোনের বিয়ে হয়ে গেছে। আর আমি হচ্ছে ঢাকায় থেকে আমার খালার কাছে থেকে পড়াশোনা করি। আমার বাবা নেই, আমার মা হচ্ছে আমাদের যে ফসলের জমি টমি আছে এগুলো দেখাশোনা করে, ওগুলা দিয়ে যে টাকা পয়সা আসে ওগুলা দিয়ে টুকটাক করে চলে। তো আমার মা কখনো ঢাকা আসতে চায় না, সে গ্রামেই থাকে। তো যাই হোক, আমি হচ্ছে মায়ের সাথে দেখা করার জন্য রাতের টিকিট কাটলাম, বাসের টিকিট, রাতে টিকিট কাটলাম। তো আমি হচ্ছে একাই যাতায়াত করি, সবসময় একাই বাড়িতে যাই আসি। তো আমি যেহেতু একাই যাতায়াত করি, তো সেদিনও একাই রওনা দিলাম। তো আমি যখন বাসে গিয়ে বসলাম, আমি হচ্ছে একদম বোরখা টোরখা পরে, মুখোশ পরে তারপরে যাতায়াত করি। তো আমি গিয়ে বাসে বসলাম, একদম হচ্ছে ড্রাইভারের সিটের পেছনে যে সিট থাকে, তো ওইখানেই বসলাম, জানলার পাশে বসলাম। তো বসার কিছুক্ষণ পরে দেখি একটা লোক এসে আমার পাশে বসছে। লোক বলতে যেমন 28-29 বছর বয়স হবে এরকম, মানে দেখতে খুব সুদর্শন। তো এরকম একটা লোক হচ্ছে আমার পাশে বসে। তো যাতায়াত করার পথে প্রায় 4-5 ঘন্টা হয়ে যায়, আমরা দুইজনের সাথে কোনো কথা টথা বলি না, কেউ কাউকে কিছু জিজ্ঞেস করি না। তো পরে আস্তে আস্তে টুকটাক করে নাম দাম জিজ্ঞেস করা হয়, কোথায় যাই কি। তো পরে দেখলাম যে আমরা দুইজন একই জায়গায় দিনাজপুরে একই স্টেশনে গিয়ে নামলাম। তো বাস থেকে নামার পরে উনি আমার কাছ থেকে আমার ফোন নাম্বার চাইতেছে। তো আমি বললাম যে আসলে আমি তো নতুন সিম নিছি, তো আমি নাম্বারটা মুখস্থ জানি না। আর তো আপনি আপনার নাম্বারটা দিয়ে যান, আমি কল দিব। আমার যখন মোবাইলে আমি টাকা উঠাবো তখন আমি আপনাকে কল দিব। পরে উনি ওনার নাম্বারটা একটা কাগজে লিখে আমাকে দিয়ে উনি ওনার রাস্তায় চলে যায়, আমি আমার রাস্তায় আমার বাড়িতে চলে আসি। তো বাড়িতে আসার পরে যেহেতু বাড়িতে ধান উঠছে, অনেক কাজ, অনেক ব্যস্ততা, বাড়িতে গিয়ে তো একদম ওই নাম্বারটা আমার ব্যাগের নিচেই পড়ে রয়েছে, আমার ওইটা আর মনে নাই। আমি আমার মতো কাজ টাজ করি, তো পরে আবার ঢাকা ব্যাক করি। ঢাকায় আসার পরে আমি একটা জবেও জয়েন করি, আমি আবার ভার্সিটিতেও ভর্তি হই। তো মানে সব মিলে আমি অনেক ব্যস্ত একটা সময় পার করতেছি। তো ব্যস্ততার কারণে আমি তো ওই নাম্বারের কথা ভুলেই গেছি। তো 4-5 মাস পরে আমার বান্ধবী আমাকে একটা মানে আমার জন্মদিন উপলক্ষে আমাকে একটা ব্যাগ গিফট করে। তো নতুন ব্যাগ পাইয়া তো আমি ভাবলাম যে তাহলে এক কাজ করি, পুরানো ব্যাগের যত জিনিসপত্র আছে নতুন ব্যাগে রাখি। তো তখনই গিয়ে ওই নাম্বারটা আমি ওই ব্যাগের মধ্যে পাই। তখন আমার মনে হয় আরে এই লোকটা তো আমাকে কল দিতে বলছিল। তো আমি তখনই সাথে সাথে ওই লোকটাকে ওই নাম্বারে কল দিই। 2বার কল দিই, উনি রিসিভ করে না। তো তারপরে প্রায় 1 ঘন্টা পরে উনি হচ্ছে আমাকে ফোনটা ব্যাক করে। ব্যাক করার পরে আমি ওনাকে পরিচয় দেই যে এরকম এরকম দিনাজপুর যে আমরা একই বাস স্টপে নামলাম। তো আপনি আমাকে ফোন নাম্বারটা দিয়েছিলেন কল দেওয়ার জন্য। তখন উনি বলে হ্যাঁ চিনতে পারছি। তো এত সময় লেগে গেল আমাকে একটা ফোন দেওয়ার জন্য। তা আমি তো আপনার ফোনের অপেক্ষায় ছিলাম। এই 4-5 মাসে যতগুলো আননোন নাম্বারে কল আসতো, আমি ভাবতাম আপনিই মনে হয় কল দিছেন। আমি সবসময় আপনার জন্য অপেক্ষা করতাম। তো আজকে যখন আপনার ফাইনালি কল আসলো, আমি রিসিভ করতে পারিনি, আমি একটু ব্যস্ত ছিলাম। তো যাই হোক, এখন তো আমি একটু অফিসে আছি, ব্যস্ত আছি, তো আমি আপনাকে পরে ফোন দিব। যাই হোক, তো সে এইরকম করে আর কি বলল। তো ওই দিন চলে যেতেছে, মানে সারাদিন চলে গেল, সে আর ফোন দেয় না, আমি আর ফোন দেয় নেই। এই করতে করতে সে হচ্ছে কি রাত 12টার দিকে আমাকে কল দিছে। তো আমি ফোন রিসিভ করলাম, রিসিভ করে টুকটাক কথা বললাম। সে আমাকে জিজ্ঞেস করলো মানে কেন এত লেট হয়েছে, আমিও তাকে বললাম। তো এইভাবে হচ্ছে আমাদের মধ্যে টুকটাক কথা শুরু হইলো। তো এইভাবে যখন 7-8 মাস চলতে থাকলো, তো হঠাৎ করে বাড়ি থেকে কল আসছে যে আমাদের পাশের বাড়ি একজন মাকে দেখতে এসে বলতেছে যে আমার মা অনেক অসুস্থ। পরে মার নাম্বার থেকে সেই আমাকে কল দিয়ে জানাইলো যে আমার মা অনেক অসুস্থ, কেউ একজন যাওয়ার জন্য গিয়ে ডাক্তার দেখাইতে। তো পরে আপুরা যেহেতু অন্য শ্বশুরবাড়িতে, তো তাদেরও বাচ্চা কাচ্চা আছে, আর শ্বশুরবাড়ি থেকে আসতে একটু ঝামেলা হয়। আর আমি যেহেতু সিঙ্গেল আছি, তো আমি সবসময় মাকে ডাক্তার দেখানো সব কিছু করে দিই। তো এখন আমারই যাওয়া উচিত। আর এদিকে আমার খালারাও টাকা পয়সা মাকে দেয়, আমিও দেই। তো মিলে খালারাও কিছু টাকা দিল, নিয়ে আমি ভাবলাম যে তাহলে যাই মাকে নিয়ে ডাক্তার দেখাই নিয়ে আসি। তো ওই দিন আবার কথায় কথায় ওই লোককেও বললাম যে আমি বাড়িতে দিনাজপুর যাইতেছি। তো উনি বলতেছে যে সেও নাকি যাবে, তারও নাকি যাওয়ার ডেট। তো আমাকে বলতেছে 2টা টিকিট কাটতে। তো এদিকে মা অসুস্থ, টাকা পয়সারও ঝামেলা, আমি যেই টাকা দাও ওনার জন্য টিকিট কাটবো, ওই টাকা দিয়ে তো আমি মার জন্য কিছু নিতে পারবো। তো এগুলো ভাইবা মেজাজও খারাপ হইতেছিল। আর তাছাড়া তার সাথে তো আমার প্রেমেরও সম্পর্ক না, জাস্ট কথাবার্তা বলি। পরে আর কি আর করার, তারপরও 2টা টিকিট কাটলাম। তো পরে যাই হোক টিকিট কাটলাম, আমরা একসাথেই গেলাম, অনেক কথা টথা হইলো রাস্তায়। তো যাইতে যাইতে দিনাজপুর গিয়ে যখন নামলাম, তো পরে সে আমাকে একটা দোকানে নিয়ে গিয়ে আমাকে অনেক ফল ফ্রুট, হরলিক্স, দুধ, অনেক কিছুই আর কি কিনে দিল। তো আমি তো এখন নিব না। তো পরে সে আমাকে বলতেছে যে দেখো তুমি তো আমার টিকিটটা কেটে দিছো, তো আমিও তো টিকিট কাটতাম তাই না। আর তাছাড়া যেহেতু আমরা একই এলাকার মানুষ, তুমিও কোনো দিন যদি আমাদের বাড়িতে যাও, আমার মার জন্য কিছু কিনে টিনে নিয়ে যাবা, এটা তো কোনো ব্যাপার না। তো এইভাবে যখন বলে তখন আমি আর কি নেই। তারপর সে আমাকে একটা রিক্সা করে দেয়, পরে আমি আমার মতো আমাদের বাড়িতে চলে যাই। তো
তো বাড়িতে আসার পর তো মাকে ডাক্তার দেখানো নিয়ে একদিন ব্যস্ত ছিলাম। তো পরে একদিন পরে হচ্ছে তাকে আমি কল দিই। তো সে তখন বলে আমি তো ঢাকায়। আমি বললাম যে আপনি না একদিন আগে মাত্র আমার সাথে দিনাজপুর আসলেন, এখন আবার ঢাকা কিভাবে? তো উনি বলতেছে যে আসলে আমার তো কোনো কাজ-টাজ ছিল না। মানে তুমি একটা মেয়ে মানুষ এত দূরে একা, একা যাবা, তাই ভাবলাম আমি তোমাকে গিয়ে দিয়ে আসি। ওইজন্যই গেছি। কিন্তু আমার নিজের কোনো কাজ ছিল না। তো এদিকে আবার আমি তাকে আগেও জিজ্ঞেস করছিলাম যে সে ম্যারিড কিনা? সে বলছে না সে ম্যারিড না, তার বড় ভাই আছে। তো সে বিয়ে করলে তারপর সে করবে। তো মানে সে যখন আমাকে এতটা কেয়ার দেখাইছে তখন তার প্রতি কেমন যেন আমার একটা ভালো লাগা কাজ করলো। কারণ যেহেতু আমার একে তো বাবা নাই আর ভাইও নাই। বোন জামাইরা তো বোন জামাই। ওরা ওদের মতো ওদের জীবন নিয়ে মানে আমাকে নিয়ে কেয়ার করার মতো ওদের টাইম নেই। তো কেউ আমাকে নিয়ে এতটুকু কেয়ার করতেছে মানে এইটা থেকে কেমন যেন আমার একটা ভালো লাগা শুরু হয়ে গেল। তো যাই হোক তারপর তো দিনাজপুর থেকে ঢাকায় চলে আসলাম। তো ঢাকায় তার সাথে তো টুকটাক কথাবার্তা চলতেই থাকে। তো এরকম ৩-৪ মাস চলে যাওয়ার পরে সে আমাকে বলতেছে যে আমরা তো কখনো ঢাকায় দেখা করি নাই। তো এর মধ্যে আমি আবার তাকে জিজ্ঞেস করছিলাম যে আপনি কি কাউকে পছন্দ করেন? তো সে বলছে না ওইরকম না। তবে আমি একজনকে পছন্দ করি, কিন্তু সে পছন্দ করে কিনা আমি ওইটা এখনো জানি না। তো সে ইনাই বিনাই আরকি আমার কথাই বলতেছিল, এটা আমি বুঝতেছিলাম। তো যাই হোক তারপর সে আমাকে বলতেছে যে আমরা তো কখনো ঢাকায় দেখা করি নাই, চলো একদিন দেখা করি। তো আমি হচ্ছে আবার ওর সাথে এর আগে ২ বার দেখা হইছে। ২ বারই হচ্ছে বোরকা পরা ছিলাম। তো সে কিন্তু আমার মুখটা এখনো দেখে নাই। আর কখনো দেখতেও চায় নাই। তো আমি মানে নরমালি হচ্ছে দূরে যাওয়ার সময় যে জার্নি-টার্নি করার সময় বোরকা পরি, আর এমনিতেই কিন্তু মানে বোরকা পরি না। ড্রেস-টেস পরে বাহিরে যাই। তো সে যখন বলল যে দেখা করি, তো আর তাছাড়া তার প্রতি তো আমার এখন একটা ভালো লাগা কাজও করতেছে। তো সেই জায়গা থেকে আমি বললাম যে ঠিক আছে তাহলে দেখা করি। তো তারপরে হচ্ছে আমরা দেখা করার ডেট ঠিক করলাম। তো আমি তো একদম সেজেগুজে শাড়ি-টাড়ি পরে তারপর যাই। কারণ ওর প্রতি তো একটা ফিলিংস আমার আছেই। আর আজকে সরাসরি দেখাও করব। তো পরে আর কি আমরা একসাথে দেখা করতে যাই। তো দেখা হওয়ার পরে তো সে আমার জন্য গোল্ডের রিং নিয়ে আসছে, ফুল নিয়ে আসছে। মানে সে আমাকে প্রপোজও করলো। তো প্রপোজ করার পরে আমি তাকে বললাম যে আসলে আমি ফুলটা নেই কিন্তু রিংটা নিবো না। কারণ এখনো তো আমাদের মধ্যে ওইরকম সম্পর্ক হয় নাই। যদি আপনি মানে আমাদের বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠান তখন হচ্ছে আমি এই গোল্ডের রিংটা নিবো। তার আগে নিবো না। আপাতত আপনার প্রপোজাল অ্যাকসেপ্ট করলাম, ফুলটাও নিলাম কিন্তু রিংটা নিতে পারবো না। তো ওইদিন আবার আমার খালাতো বোন আমার সাথে ছিল। তারপর ওইদিন তো আমরা চলে আসলাম বাসায়। বাসায় আসার পরে আমার খালাতো বোন তো সবাইকে বলে দিছে। তো আমিও বললাম যে হ্যাঁ, ওর বাসা তো আমাদের দিনাজপুরেই। তো আমরা দুজনকে পছন্দ করি। তো সবাই বলল আচ্ছা ঠিক আছে, যেহেতু পছন্দই করো তাহলে ওদেরকে বলো প্রপোজ পাঠাইতে বাড়িতে বিয়ের। তো বিয়ে-টিয়ে দিয়ে দেই তোমাদেরকে। তো পরে তাকে আমি জানাইলাম যে এই ঘটনা। তো সে বলল যে আচ্ছা দেখি ঠিক আছে, তো আমি আমার বাড়ির মানুষকে বলবো তাদের কি করা যায়। তো পরে সে আমাকে জানাইলো সে নাকি তার বাড়িতে বলছে সবাই নাকি আমার বাড়িতে গেছে দেখতে। তো তাদের নাকি আমার বাড়িঘর পছন্দ হয় নাই। বলতেছে যে না এই মেয়ে কোনোভাবে বাড়ির বউ হতে পারবো না। তাদের নাকি আমাদের পছন্দ হয় নাই। তো যাই হোক এই ছিল গল্পের প্রথম অংশ। তো বাকি অংশ শুনতে সাথেই থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।